সময়টি ছিল 1945 সাল। সবেমাত্র দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। জাপান তখন আক্ষরিক অর্থে এক ধ্বংসস্তূপ। দেশটির বড় শহরগুলো পুড়ে ছাই, কলকারখানা ধ্বংস এবং লক্ষ লক্ষ মানুষ গৃহহীন। অর্থনীতিবিদরা ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের পক্ষে কোনোদিন মাথা তুলে দাঁড়ানো সম্ভব হবে না, কিন্তু এই ভবিষ্যৎবাণীকে ভুল প্রমাণিত করে মাত্র 20 বছরের মধ্যে সেই জাপান হয়ে উঠল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। যার কাছে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, তেল ছিল না, কয়লা ছিল না, তাহলে কিভাবে এই উন্নতি সম্ভব হলো? আমেরিকা বা ইউরোপের বাজার ছেয়ে গেল জাপানি পণ্য দিয়ে। টয়োটা, সোনি, প্যানাসনিক হয়ে উঠল গুণগত মানের প্রতীক। ইতিহাসে একে বলা হয় জাপানিজ ইকোনমিক মিরাকেল বা জাপানি অর্থনীতির অলৌকিক উত্থান। কিন্তু এটা কি সত্যি কোনো অলৌকিক উত্থান ছিল, নাকি এর পিছনে ছিল নিখুঁত পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং ভূরাজনৈতিক ভাগ্যের খেলা? আজকের ভিডিওতে আমরা জাপানের এই অবিশ্বাস্য যাত্রার কথা আলোচনা করব। জানবো কিভাবে একটি পরাজিত জাতি বিশ্ব অর্থনীতির সুপার পাওয়ারে পরিণত হলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান আমেরিকার দখলে চলে যায়। সুপ্রিম কমান্ডার ডগলাস ম্যাকআর্থারের নেতৃত্বে আমেরিকা প্রথমে চেয়েছিল জাপানকে দুর্বল করে রাখতে, যাতে তারা কখনো যুদ্ধের হুমকি হতে না পারে। কিন্তু জাপানের ভাগ্য বদলে যায় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের কারণে। 1948 সালের দিকে আমেরিকা বুঝতে পারে এশিয়ায় কমিউনিজম বা সমাজতন্ত্রকে ঠেকাতে হলে জাপানকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে। এখান থেকেই শুরু হয় জাপানের ঘুরে দাঁড়ানো। আমেরিকা জাপানে 3টি বড় সংস্কার আনে। ভূমি সংস্কার, ধনী জমিদারদের থেকে জমি কেড়ে নিয়ে সাধারণ কৃষকদের দেওয়া হয়। এতে কৃষকদের হাতে টাকা আসে, যা পরে জাপানের পণ্য কেনার বাজার তৈরি করে। 2. জাইবাৎসু ভেঙে দেওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপানের অর্থনীতি নিয়ন্ত্রণ করত কয়েকটি বড় পরিবার বা জাইবাৎসু। আমেরিকা এদের ক্ষমতা কমিয়ে দেয়, ফলে নতুন কোম্পানি বাজারে আসার সুযোগ পায়। শ্রমিকদের অধিকার দেওয়া হয়, যা পরে জাপানের মধ্যবিত্ত শ্রেণী তৈরি করতে সাহায্য করে। তবে আসল টার্নিং পয়েন্ট তখনও আসেনি। জাপানের অর্থনীতি তখনও ঝুঁকছিল। তাদের দরকার ছিল একটি মিরাকেল। সময়টা 1950 সাল। জাপানের প্রতিবেশী দেশ কোরিয়ায় শুরু হলো যুদ্ধ। এই যুদ্ধ জাপানের জন্য ছিল গিফট ফ্রম দ্য গডস বা ঈশ্বরের উপহার। আমেরিকার সেনাদের জন্য দরকার ছিল ট্রাক, জিপ, প্রচুর রসদ। এইসব জিনিস আমেরিকা থেকে আনা ছিল প্রচুর সময় সাপেক্ষ, তাই তারা জাপানের কলকারখানাগুলিকে অর্ডার দিতে শুরু করে। টয়োটা কোম্পানি তখন প্রায় দেউলিয়া হওয়ার পথে ছিল। কোরীয় যুদ্ধের সময় তারা আমেরিকান আর্মির জন্য হাজার হাজার ট্রাক তৈরির অর্ডার পায়। এই বিশেষ চাহিদার কারণে 1950 থেকে 1953 সালের মধ্যে জাপানের অর্থনীতিতে কোটি কোটি ডলার প্রবেশ করে। জাপানি কোম্পানিগুলি আধুনিক প্রযুক্তি কেনার মতো টাকা পেয়ে যায়। যুদ্ধ শেষ হলো, কিন্তু জাপানের প্রবৃদ্ধি থামলো না। এর পেছনে ছিল জাপানি সরকারের বিশেষ মন্ত্রণালয়, নাম MITI বা মিনিস্ট্রি অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। পশ্চিমা বিশ্বে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা শুনি, কিন্তু জাপান একটি ভিন্ন পথ বেছে নিয়েছিল। একে বলা হতো গাইডেড ক্যাপিটালিজম। MITI ঠিক করতো কোন শিল্পে জোর দেওয়া হবে। তারা প্রথমে স্টিল বা জাহাজ নির্মাণ এবং কয়লা শিল্পের উপর জোর দেয়। তারা কোম্পানিগুলিকে বলতো, তোমরা এই পণ্য বানাও, আমরা তোমাদের ট্যাক্স কমাবো এবং সস্তায় লোন দেব। এখানেই আসে জাপানের ইউনিক বিজনেস মডেল কেইরেৎসু। কেইরেৎসু হলো একদল কোম্পানি জোট। এদের কেন্দ্রে থাকে একটি ব্যাংক, ধরুন মিৎসুবিশি গ্রুপ। এদের নিজস্ব ব্যাংক আছে, নিজস্ব ইন্স্যুরেন্স কোম্পানি আছে, নিজস্ব শিপিং কোম্পানি আছে। যখন মিৎসুবিশি মোটরসের টাকার দরকার হয়, তখন মিৎসুবিশি ব্যাংক তাদের লোন দেয়। বাইরের কারোর ওপর নির্ভর করতে হয় না। এই সিস্টেম জাপানি কোম্পানিগুলিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সাহায্য করেছিল। তারা লসের ভয় না করে 10-20 বছরের জন্য বিনিয়োগ করতে পারত। সময়টা 1960 সাল। জাপানের প্রধানমন্ত্রী হায়াতো ইকোদা ঘোষণা করলেন একটি অবিশ্বাস্য পরিকল্পনা, ইনকাম ডাবলিং প্ল্যান। তিনি বললেন আগামী 10 বছরে জাপানের মানুষের আয় দ্বিগুণ করতে হবে। অনেকে একে অবাস্তব বলেছিলেন, কিন্তু জাপান তা করে দেখিয়েছিল মাত্র 7 বছরে। এই দশকেই জাপান তাদের ইমেজে আমূল পরিবর্তন আনে। 1950-এর দশকে মেড ইন জাপান মানে ছিল সস্তা এবং নিম্নমানের পণ্য। আজকে যেমন চাইনিজ পণ্য নিয়ে ভাবে, কিন্তু সোনি এবং হোন্ডার মতো কোম্পানিগুলি এই ধারণা বদলে দেয়। 1964 সালে টোকিও অলিম্পিক্স এবং বিশ্বের প্রথম বুলেট ট্রেন চালু করার মাধ্যমে জাপান বিশ্বকে জানিয়ে দেয় তারা এখন আর পরাজিত দেশ নয়, তারা এখন টেকনোলজির লিডার। 70 এবং 80-র দশকে টয়োটা, হোন্ডা এবং সোনি এবং নিনটেন্ডোর মতো কোম্পানিগুলি আমেরিকার বাজার দখল করে নেয়। জাপানি গাড়ি তেল সাশ্রয়ী এবং টেকসই হওয়াতে বিশ্বজুড়ে এর চাহিদা তুঙ্গে হয়ে ওঠে। 1945 সালে সারা বিশ্ব ভেবেছিল জাপানের সূর্য হয়তো চিরতরে অস্তমিত হয়ে গেছে, কিন্তু জাপান প্রমাণিত করেছে সূর্য অস্ত যায় কেবল নতুন এবং শক্তিশালী হয়ে ফিরে আসার জন্য। জাপানের এই উত্থান আমাদের সামনে একটি নির্মম সত্য তুলে ধরে। একটি জাতির আসল শক্তি তার মাটির নিচে থাকা তেল, গ্যাস বা খনিজ সম্পদ নয়। একটি জাতির আসল শক্তি হলো তার মানুষের মগজ এবং মেরুদণ্ড। তারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে বিশ্বজয়ের জন্য পারমাণবিক বোমা বা শক্তিশালী সেনাবাহিনীর প্রয়োজন নেই। জাপান বিশ্বজয় করেছে সফট পাওয়ার দিয়ে। তারা অস্ত্রের বদলে হাতে তুলে দিয়েছে ক্যামেরা, গাড়ি
গাড়ির স্টিয়ারিং এবং সেমিকন্ডাক্টর। তারা প্রতিশোধ নিয়েছে, কিন্তু ধ্বংসের মাধ্যমে নয়, বরং উৎকর্ষতা এবং নির্মাণের মাধ্যমে। জাপানি ভাষায় একটি শব্দ আছে গামামারু, যার অর্থ হলো পরিস্থিতি যাই হোক না কেন নিজের সর্বোচ্চটা দিয়ে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া। এই গামামারু স্পিরিটই জাপানকে আজ হাইবাসমা থেকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমাদের চারপাশে হয়তো অনেক সীমাবদ্ধতা আছে, সম্পদের অভাব আছে, কিন্তু জাপানের ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ইচ্ছাশক্তি আর সঠিক পরিকল্পনা থাকলে ধ্বংসস্তূপের ওপরও দাঁড়িয়েও আকাশ ছোঁয়া সম্ভব। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। এইরকমই আরো রোমাঞ্চকর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।